ওয়েলকাম স্টুডেন্টস, শিক্ষাবন্ধু গ্রুপের তরফ থেকে আমি বায়োলজির টিচার মনোজ দে। আমি আজ তোমাদের পড়াবো মেল রিপ্রোডাক্টিভ অর্গান ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টারের দ্বিতীয় টপিক স্ট্রাকচার অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গান। মেল রিপ্রোডাক্টিভ অর্গান বলতে পুংকেশর চক্রের গঠন এবং পরাগরেণু উৎপাদন, মাইক্রোস্পোরোজেনেসিস। তো গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম একটি আদর্শ ফুলের গঠন কি কি ছিল, সেখানে কোন কোন অংশগুলো ছিল। সেখানে আমরা দেখেছি বৃতি আছে, দলমণ্ডল আছে, পুংকেশর চক্র আছে এবং গর্ভকেশর চক্র আছে। তো এর মধ্যে দুটি সাহায্যকারী স্তবক হলেও দুটি প্রধান স্তবক কি কি না, জনন স্তবক দুটি, একটি পুংকেশর চক্র আর একটি গর্ভকেশর চক্র। তো মেল রিপ্রোডাক্টিভ অর্গান বলতে আমরা পুংকেশর চক্রকেই অ্যাকচুয়ালি বুঝি। যদি আমরা গত ক্লাস থেকে যদি একটু রিকল করি তাহলে আমরা বুঝতে পারবো কি দেখেছি না, একটা যখন আমরা পুংকেশরের গঠন আমরা দেখি কি দেখেছি না, দুটো লোব, যেটাকে আমরা কি বলে থাকি অ্যান্থার লোব বা পরাগধানী, আর একটি ফিলামেন্ট। তো কি হয় না, কোনো একটা আদর্শ ফুলের মধ্যে এই পুংকেশর চক্রের মধ্যে কিন্তু পুংকেশরের সংখ্যা আলাদা আলাদা থাকতে পারে এবং এগুলো কি হতে পারে না, ভ্যারিড স্ট্রাকচার। কীরকম ব্যাপার না, আমরা জবা ফুল দেখেছি, অপরাজিতা ফুল দেখেছি, সর্ষে ফুল দেখেছি, তো বা কুমড়ো ফুল দেখেছি। কুমড়ো ফুল খুব বড় বড় ফুল হয়, খুব সহজেই বোঝা যায়। তো সেখানে আমরা কি দেখেছি না, কিছু অ্যাডহেশন, সংযুক্তিকরণ। কীরকম ব্যাপার না, জবা ফুলের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আমরা বলি মোনাডেলফা স্ট্যামেন। মোনাডেলফাস স্ট্যামেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পুংকেশর চক্রকে আমরা কি বলি অ্যান্ড্রোয়েশিয়াম, কিন্তু পুংকেশর চক্রের প্রত্যেকটি পার্ট মানে এক একটি পুংকেশরকে আমরা বলবো স্ট্যামেন। এই স্ট্যামেনের মধ্যে যদি মোনাডেলফা স্ট্যামেন আমরা দেখি তাহলে কীরকম, জবা ফুলের ক্ষেত্রে আমরা কীরকম দেখেছি না, নিচের দিক থেকে এই গর্ভাশয়টিকে আমরা দেখতে পাই। এরপর স্টাইল অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাই না, কেবলমাত্র গর্ভমুণ্ডের 5টি পদকে দেখতে পাই বা পাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি এখানে একটা মজার ব্যাপার, এই 5টি যে অংশ লাল লাল দেখবে বোতামের মতো দেখতে হয়, 5টি অংশ মানে এখানে লকিউল 5টি আছে। যদি আমরা এটাকে টিএস করি মানে ট্রান্সফার সেকশন, এভাবে প্রস্থচ্ছেদ করে দিই তাহলে দেখতে পাবো ভেতরে 5খানা ঘর আছে। তো এই স্টাইলের চারিদিকে কি করে না, পুংকেশরগুলো অসংখ্য পুংকেশর ঘিরে থাকে। আমরা এখানে যদি দেখি খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, দেখো অ্যান্থার লোব যেগুলো আছে সেগুলো কিন্তু মুক্ত, ফ্রি, কিন্তু ফিলামেন্টগুলো পরস্পর সংযুক্ত দিয়ে একটা কলাম বা থাম এর মতো গঠন সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলবো স্ট্যামিনাল কলাম। কি বলবো স্ট্যামিনাল কলাম। এবং এটা দেখো একটা গোছা বা একটি মাত্র গুচ্ছে বর্তমান থাকে, তাই এটাকে আমরা বলবো মোনাডেলফাস স্ট্যামেন। এখানে ডেলফাস বা অ্যাডেলফাস কথা থেকে এসছে। মোনা কথার অর্থ হচ্ছে এক, ডেলফাস বা অ্যাডেলফাস গুচ্ছ বা গোছা। তো জবা ফুলের পর যদি আমরা অপরাজিতা ফুলের ক্ষেত্রে যাই তাহলে দেখবো আমরা ডাইঅ্যাডেলফাস বা ডায়াডেলফাস, ডায়াডেলফাস স্ট্যামেন। কীরকম হয় না, এখানে আমরা দুটো গোছা দেখতে পাই। কীরকম, এই তো ধরো থ্যালামাস, থ্যালামাসের ওপরে এই ধরনের একটা গোছা, এখানে 9খানা আমরা পুংকেশর দেখতে পাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়,
9টা দেখতে পাবো একসঙ্গে একটা গোছা তৈরি করে আছে, আরেকটা দেখতে পাবো ফ্রি। তো যেহেতু এখানে দুটো গোছাতে বর্তমান, তাই এটাকে আমরা বলবো ডায়াডেলফাস বা ডাইঅ্যাডেলফাস স্ট্যামেন। এরপর পলিডেলফাস। পলিডেলফাস বা বহুগুচ্ছ, সেখানে আমরা এই ধরনের গোছাগুলোকে অনেকগুলো দেখতে পাবো। কীরকম? শিমুল ফুলের ক্ষেত্রে বসন্তকালে যে লাল লাল শিমুল ফুল ফোটে রাস্তার উপরে পড়ে থাকে, ওখান থেকে মোটামুটি তুলে নিয়ে আমরা দেখলেই দেখতে পাবো কতকগুলো গুচ্ছ আছে পুংকেশরের। সেটাকে আমরা কি বলবো? পলিডেলফাস স্ট্যামেন। তাহলে আমরা এখানে মোটামুটি দেখলাম অ্যাডহেশনগুলো, ঠিক আছে। এবারে আমরা একটু অন্য রকমের সংযুক্তিকরণ দেখব। কীরকম ব্যাপারটা? না, আরও কিছু ব্যাপার আছে। যেমন ধরো সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস স্ট্যামেন। সিনজেনেসিয়াস স্ট্যামেনের মধ্যে আমরা কি দেখব? ধরো এই থ্যালামাস, এই থ্যালামাস, এখানে দেখব আমরা পরাগধানীগুলো পরস্পর সংযুক্ত অবস্থায় আছে। পরাগধানীগুলো পরস্পর সংযুক্ত আছে, কিন্তু ফিলামেন্ট মুক্ত, ফ্রি। তো এই ধরনের স্ট্যামেনগুলোকে আমরা কি বলবো? সিনজেনেসিয়াস স্ট্যামেন, যেটা কিনা আমরা দেখব কোথায়? কম্পোজিটি গোত্র, মানে আমার সূর্যমুখী ফুল বা গাঁদা ফুল, এই সমস্ত ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাপার সিনঅ্যান্ড্রাস। সিনঅ্যান্ড্রাস স্ট্যামেন, যেখানে আমরা কি ধরনের দেখি? না, দেখব এই ধরনের একটা ব্যাপার, যেখানে দেখব ফিলামেন্ট এবং অ্যান্থার সবই কিন্তু সংযুক্ত কুমড়ো ফুলের ক্ষেত্রে। যেটা দেখব সেটাকে আমরা কি বলবো? সিনঅ্যান্ড্রাস স্ট্যামেন। এর পরের ব্যাপার যেটা, সেটা কি না, ডি ডায়নামাস একটা হয় দীর্ঘদ্বয়ী, আর একটা হচ্ছে দীর্ঘ চতুষ্টয়ী। ডি ডায়নামাস যদি আমরা দেখি, ডি ডায়নামাস ব্যাপারটা কীরকম? না, এক্ষেত্রে টোটাল 4টে স্ট্যামেন থাকবে, তার মধ্যে দুটোকে দেখব লম্বায় বেশি আর দুটোকে দেখব লম্বায় ছোট। এটা হচ্ছে কি ডি ডায়নামাস স্ট্যামেন। আরেকটা হয়, সেটাকে আমরা কি বলবো? টেট্রা ডায়নামাস। টেট্রা ডায়নামাস স্ট্যামেন, যেখানে দেখবো 4টে লম্বা, দুটো ছোট। তাহলে ডি ডায়নামাস কোথায় দেখব? ডি ডায়নামাস আমরা দেখি সাধারণত তুলসী, রক্তদ্রোণ, এগুলোতে, মানে ল্যামিয়েসি বা লেবিয়েটি গোত্রের যে সমস্ত উদ্ভিদ আছে তার ক্ষেত্রে। আর টেট্রা ডায়নামাস আমরা দেখবো অ্যাকচুয়ালি সর্ষে, ব্রাসিকেসি ফ্যামিলি, ব্রাসিকেসি গোত্রের যে সমস্ত ফুল আছে, সর্ষে, বাঁধাকপি, ফুলকপি, এগুলো সবই ব্রাসিকেসি, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট দুটো স্যালাড লিফ, যেমন হচ্ছে তোমার আরাগুলা, যেটাকে ওয়াইল্ড রকেট বলে, আর একটা হচ্ছে কি লেটুস, সবই কিন্তু ব্রাসিকেসি। এবং সমস্ত ক্ষেত্রেই এই ধরনের গঠন আমরা দেখতে পাবো। এবার যাই, যদি আমি একটা অ্যান্থার লোবকে ডিসেক্ট করি, মানে জাস্ট
প্রস্থচ্ছেদ করি তাহলে কি ধরনের আমরা গঠন দেখতে পাবো? কিরকম ব্যাপারটা? না ধরো আমি এইভাবে একটা অ্যান্থার লোবকে কাটলাম, তো অ্যান্থার লোবের সংখ্যার ওপরে কিন্তু স্ট্যামেন দু ধরনের হতে পারে। একটাকে আমরা বলি মনোথিকাস, মনোথিকাস তার মানে যদি আমরা স্ট্যামেনের ক্ষেত্রে দেখি একটি মাত্র লোব আছে তাহলে সেটাকে আমরা কি বলবো? মনোথিকাস। আর দ্বিতীয় ব্যাপার ডাইথিকাস, ডাইথিকাস, তো এখানে আমরা কি দেখব না দুটো লোব বর্তমান, ডাইথিকাস। তো যদি কোনো একটা মনোথিকাস অ্যান্থারকে আমরা টিএস বা প্রস্থচ্ছেদ করে থাকি তাহলে কি ধরনের গঠন দেখতে পাবো? না সাধারণত এই ধরনের একটি গঠন যেখানে মাইক্রোস্পোরেঞ্জিয়াম দুটো, মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলতে না যে থলির মতো গঠনের মধ্যে মাইক্রোস্পোর অর্থাৎ পরাগরেণু উৎপন্ন হয়। তো তাই এটাকে আমরা কি বলবো? যেহেতু দুটো মাত্র এখানে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বর্তমান, তাই আমরা এটাকে বলবো বাইস্পোরেঞ্জিয়েট। বাইস্পোরেঞ্জিয়েট। কিন্তু এটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে থাকি, ডাইথিকাস যে অ্যান্থার লোব তাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে থাকি তাহলে আমরা কি ধরনের গঠন পাবো? আমরা পাবো এই ধরনের ঢেউ খেলানো একটা গঠন। এই ধরনের ঢেউ খেলানো একটা গঠন যেখানে এটা একটা লোব, এটা একটা লোব, এর মধ্যে প্রত্যেকটা লোবের মধ্যে দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা পরাগথলি এবং মধ্যবর্তী স্থানে একটা কানেকটিভ বা সংযোজক, একটা সংযোজক এবং নিচের দিক থেকে একটি খাঁজ দেখতে পাবো আমরা। তো যেহেতু এখানে দেখো চারটে, কটা মোট? চারটে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বর্তমান বা পরাগথলি বর্তমান, তাই আমরা এটাকে বলবো কি না টেট্রাস্পোরেঞ্জিয়েট। টেট্রাস্পোরেঞ্জিয়েট। এবার চলো কোথায় যাব না, এবারের ব্যাপার যেটা হচ্ছে সেটি হচ্ছে কি এর অ্যানাটমি, অন্তর্গঠন। অন্তর্গঠনের মধ্যে যখন আমি প্রবেশ করব তখন আমরা দেখতে পাই বাইরের দিক থেকে একটি সাধারণ দেওয়াল যেটি কিনা দুটোই অ্যান্থার লোবকে ঘিরে রেখেছে, যেটাকে আমরা কি বলি বহিত্বক বা এপিডার্মিস। এপিডার্মিস, এই এপিডার্মিসের ভেতরে এক স্তর বিশিষ্ট একটা কোষের লেয়ার থাকে, যেটাকে আমরা কি বলে থাকি না এন্ডোথেসিয়াম। কি বললাম? এন্ডোথেসিয়াম। এরপর এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটির মধ্যে দুটো থেকে তিনটে লেয়ার বিশিষ্ট, কটা? দুটো থেকে তিনটে স্তর বিশিষ্ট কি থাকে না মিডিল লেয়ার। দুটো থেকে তিনটে স্তর বিশিষ্ট মিডিল লেয়ার। মিডিল লেয়ার বা মধ্যস্তর। এবং সবচেয়ে ভেতরের যে স্তর সেটিকে আমরা কি বলি ট্যাপেটাম। মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ ট্যাপেটাম,
সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটাই হচ্ছে ট্যাপেটাম। স্তরগুলোর মধ্যে এই ট্যাপেটাম আবার দু ধরনের হতে পারে। কি কি? একটাকে বলা হয় সিক্রেটারি বা ক্ষরণকারী, আরেকটি হচ্ছে অ্যামিবয়েড বা পেরিপ্লাজমিক ট্যাপেটাম। কি কি বললাম খুব ভালো করে শোনো দুটি। একটিকে বলবো আমরা সিক্রেটরি বা ক্ষরণকারী ট্যাপেটাম, আরেকটি ধরন হচ্ছে অ্যামিবয়েড বা পেরিপ্লাজমিক ট্যাপেটাম। এই ট্যাপেটাম এই আবরণী স্তরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেন না, তার কারণ হচ্ছে এটাই, যখন এখানে মাইক্রোস্পোরোজেনেসিস ঘটে, মাইক্রোস্পোরোজেনেসিসের সময় স্পোর মাদার সেলকে যে পুষ্টি, সেই পুষ্টি প্রদান করে কি? ট্যাপেটাম। মাইক্রোস্পোরোজেনেসিসের পর যখন স্পোর টেট্রাড উৎপন্ন হয়, স্পোর টেট্রাডগুলিকে একত্রে ধরে রাখার সাহায্য করে ট্যাপেটাম। এখান থেকে ক্যালোজ উৎপন্ন হয়, এই ক্যালোজই ধরে রাখতে সাহায্য করে। এই ট্যাপেটাম আবার কি করে? স্পোরোপোলেনিন এবং ট্রাইফান এই ধরনের দুটো কেমিক্যাল রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, যে দুটো কিনা এবং আরেকটি হচ্ছে পোলেন কিট। স্পোরোপোলেনিন কি করে না, স্পোরোপোলেনিন পরাগরেণুর যে দেওয়াল বা প্রাচীর সেটিকে উৎপন্ন করতে সাহায্য করে। ট্রাইফান এবং পোলেন কিট পলিনেশনে সাহায্য করে। কেমন বোঝা গেল মোটামুটি? এ হচ্ছে, এটিকে আমরা কি বলবো না, এটি হচ্ছে ডায়াগ্রামেটিক স্ট্রাকচার। কি বলবো? ডায়াগ্রামাটিক স্ট্রাকচার, গঠন, বা এটাকে আমরা অনেক সময় বলে থাকি লাইন ডায়াগ্রাম। জাস্ট দেখো লাইন টানা আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে, আমি কোনো সেলুলার স্ট্রাকচার তৈরি করিনি। এর যদি আমরা কোনো একটা সেলুলার স্ট্রাকচার দেখি তাহলে কীরকম হবে না, এইটুকু অংশকে নিয়েই যদি আমি দেখি তাহলে আমরা কীরকম দেখব না, বাইরের দিক থেকে এক স্তর বিশিষ্ট এপিডার্মিস, এপিডার্মিস, তারপর আমরা দেখব এক স্তর বিশিষ্ট এন্ডোথেসিয়াম, তারপর কি বলেছিলাম না 2 থেকে 3 স্তর বিশিষ্ট মিডল লেয়ার বা মধ্যস্তর, মধ্যস্তর। এরপর আমরা কি দেখেছিলাম না, একটা স্পেশালাইজড, একটা বিশেষ স্তর যেটাকে আমরা কি বলেছিলাম না ট্যাপেটাম। এই স্তরটাকে আমরা বলেছিলাম ট্যাপেটাম। এখান থেকে এই অংশটা আমরা বলেছিলাম মিডল লেয়ার বা মধ্যস্তর। এরপর অ্যাকচুয়ালি কে থাকছে না স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু অর্থাৎ যে ধরনের কলার থেকে কি তৈরি হয় না মাইক্রোস্পোর বা পরাগরেণু। কেমন? এতটা মোটামুটি ক্লিয়ার আশা করি। তো এরপরের ব্যাপার যেটা মাইক্রোস্পোরোজেনেসিস, কিভাবে এই স্পোরোজেনাস টিস্যু থেকে কি উৎপন্ন হয় না মাইক্রোস্পোর উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একটা অপরিণত পরাগধানী দেখি, কি বললাম অপরিণত পরাগধানী, তো ওই অপরিণত পরাগধানীর মধ্যে আমরা মোটামুটি 4টে লতি দেখতে পাই বা 4টে লোব। চারটে লোব। এই বাইরের স্তরটি কি না, বাইরের স্তরটি হলো এপিডার্মিস বা বহিস্তর। ঠিক এই বহিস্তরের নিচেই 4টে কোণে 4টে কোষ উৎপন্ন হয়, যে কোষগুলো অ্যাকচুয়ালি ঘন সাইটোপ্লাজম যুক্ত হবে, বড় নিউক্লিয়াস যুক্ত হবে। এই কোষগুলোকে আমরা কি বলি না আর্কিস্পোরিয়াল সেল।
কি বলবো, আর্কি স্পোরিয়াল সেল বা আর্কি স্পোরিয়াল কোষ। এবার কি হয় না, এই প্রত্যেকটা কোষের মধ্যে আমি যে কোনো একটা কোষকে নিলাম, দেখি একটা অনুপ্রস্থ বিভাজন হচ্ছে। এই অনুপ্রস্থ বিভাজনের মধ্যে, অনুপ্রস্থ বিভাজনের দুটো কোষ উৎপন্ন হবে। একটাকে আমরা কি বলি, প্রাইমারি প্যারাইটাল সেল বা প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক প্রান্তীয় কোষ। আরেকটিকে আমরা কি বলি, প্রাইমারি স্পোরোজেনাস সেল বা প্রাথমিক স্পোরোজেনাস কোষ। তো এই প্রাইমারি প্যারাইটাল সেল বারে বারে বিভাজিত হয়ে গিয়ে অ্যান্থার লোবের যে প্রাচীর, সেই প্রাচীরগুলিকে তৈরি করে। তার মানে এপিডার্মিসটাকে বাদ দিয়ে কি কি না, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার অ্যান্ড ট্যাপেটাম, এই তিনটে স্তরকে তৈরি করে। আর প্রাইমারি স্পোরোজেনাস সেল কি হয় না, প্রাইমারি স্পোরোজেনাস সেলের মধ্যে প্রথম একটা মাইটোসিস বিভাজন ঘটে। যে মাইটোসিস বিভাজন বলা হয় সাকসেসিভ মাইটোসিস বিভাজন, মানে পরপর পরপর বিভাজিত হচ্ছে, পরপর বিভাজিত হয়ে ডিপ্লয়েড অর্থাৎ দ্বি-একক ক্রোমোজোম বিশিষ্ট ডিপ্লয়েড কোষ তৈরি হয়, যেটাকে আমরা কি বলবো, স্পোর মাদার সেল, স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষ। বাংলাটা কি বললাম, রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষের মধ্যেই অ্যাকচুয়াল কি হয় না, মিওসিস, মিওসিস সংঘটিত হয়। মিওসিস সংঘটিত হলে এখান থেকে কি হয়, চারটে করে কোষ তৈরি হয় এবং সেই চারটে কোষ, হ্যাপ্লয়েড কোষগুলো কি করে না, একসঙ্গে একত্রিত হয়ে গিয়ে তৈরি করে স্পোর টেট্রাড। তো এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটা ছকের সাহায্যে দেখি, তাহলে কি লিখবো না, দেখবো আমরা প্রথমত আমরা দেখছি অ্যান্থার লোব, অ্যান্থার লোবের মধ্যে কি তৈরি হচ্ছে না, আর্কিস্পোরিয়াল সেল। এই আর্কিস্পোরিয়াল সেলের মধ্যে কি দেখলাম না, মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনুপ্রস্থ বিভাজন, কি বললাম, অনুপ্রস্থ বিভাজন, যেটা কি না মাইটোসিস প্রকৃতির হবে। দুটো কোষ তৈরি হচ্ছে, একটা হচ্ছে কি না প্রাইমারি প্যারাইটাল সেল, আরেকটি হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। তো এই প্রাইমারি প্যারাইটাল সেলের মধ্যে কি হচ্ছে না, প্রাচীর তৈরি হচ্ছে, প্রাচীর, তার মানে কি ওর মধ্যে ইনক্লুডেড এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার এবং ট্যাপেটাম। আর এই প্রাইমারি স্পোরোজেনাস সেলের মধ্যে প্রথম তাহলে কি হবে না, সাকসেসিভ মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন হলে কি তৈরি হবে না, স্পোর মাদার সেল,
তারপর মিওসিস। মিওসিস হলে কি হবে না স্পোর টেট্রাড। এই স্পোর টেট্রাডগুলো সাধারণত এদের যে অ্যারেঞ্জমেন্ট, এদের যে সজ্জার উপরে নির্ভর করে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা কয়েকটা টাইপ আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। কি ধরনের? প্রথমত আমরা বলবো টেট্রাহেড্রাল। এই টাইপটাকে আমরা কি বলবো? টেট্রাহেড্রাল। তার মানে আমরা যদি একটা ক্রিকেট বলকে ধরি, ক্রিকেট বলের একদিকটাকে আমরা দেখতে পাই, তো ক্রিকেট বলের এদিকটা ধরো সামনের দিক, যেখান থেকে আমরা 3টে কোষ দেখতে পাচ্ছি, আর ওই ক্রিকেট বলের পেছনে একটা কোষ আছে, 4টে কোষ এভাবেই সাজানো থাকে, জাস্ট একটা গোল বলের মতো একটা গঠন। এরপরে কি হয় না আইসো বাইলেটারাল, দুদিক থেকে সমানভাবে 4টে কোষ, সামনের দিক থেকেই একটা প্লেটের মতো গঠন, যেটাকে আমরা বলবো আইসো বাইল্যাটেরাল। এর পরের টাইপ যেটা হয় ডেকাসেট। কীরকম ব্যাপারটা? ধরো এই ধরনের লম্বা একটা গঠন, এদিক থেকে আমরা একটা কোষ দেখতে পাবো, এদিক থেকে একটা কোষ দেখতে পাবো। এখানে দেখো খুব ভালো করে পরস্পর বিপরীত দিকে যতগুলো কোষ, 4টে কোষই বর্তমান, 4টে কোষই আমরা দেখতে পাচ্ছি কি পরস্পরের বিপরীতে বর্তমান। এটাকে আমরা বলবো ডেকাসেট, ডেকুসেট বা ডেকাসেট। এর পরের যে টাইপ সেটা হচ্ছে লিনিয়ার, পরপর সাজানো থাকে, 1, 2, 3টে, 4টে। এটাকে আমরা বলবো লিনিয়ার বা রৈখিক। আর একটা হচ্ছে টি সেপ্ট। টি সেপ্ট। তো আশা করি তোমাদের মোটামুটি এত দূর বোঝা গেছে। তো পরের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি মাইক্রোস্পোর স্ট্রাকচার আমরা পড়ব। ওকে, থ্যাংক ইউ।